সেই জিনিসগুলো সবাই জানেন, আপনারাও জানেন, এজেন্সিগুলোও জানে, সরকারের নলেজে আছে। কিন্তু আমরা দৃশ্যমান কার্যকর কোনো অস্ত্র উদ্ধারের অভিযান দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রার্থীতে নিরাপত্তাজনিত ওসমান হাদির ঘটনাই তার বড় প্রমাণ। তাহলে একই মামলা, যেটা 13 সালের রায়, সেটা আবার 18 সালে বৈধ হলো নমিনেশন পেপার, আবার 26 সালে এসে অবৈধ হলো। এটা একটা সমগ্র জাতির কাছে প্রশ্ন। আপনারা জানেন, গতকাল নির্বাচন কমিশনে কক্সবাজার 2 আসনে আমার মনোনয়নের যে বাতিল ঘোষিত আপিল, এই আপিলে আমরা রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত আমরা চ্যালেঞ্জ করেছি। সেই চ্যালেঞ্জে আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আইনি বিষয়গুলো ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের সন্তুষ্টি সিদ্ধি, আইন এবং ন্যায় নীতির ভিত্তিতেই মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন, 2 তারিখ কক্সবাজার জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। সেখানে আমাদের বিজ্ঞ আইনজীবীগণ বাছাই পর্বে একই আইনি ব্যাখ্যাটি তুলে ধরেছিলেন, কিন্তু সে আইনি ব্যাখ্যায় রিটার্নিং অফিসার সন্তুষ্ট হতে পারেন নাই বলে জানিয়েছে, এবং আমার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, কেন হয়েছে? এই জবাবটা অনুসন্ধানের বিষয়। তবে আমরা ওই দিনেই এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। রিটার্নিং অফিসার সেদিন যেটা ব্যাখ্যা দিয়েছিলেন, সেটাতে আমরাও সন্তুষ্ট হতে পারিনি, আমরা সংক্ষুব্ধ হয়েছি। কারণ হচ্ছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি এই মামলায়, ফ্যাসিবাদী আমলের মামলায়, আদালত অবমাননার মামলায় 3 মাসের সাজাপ্রাপ্ত হয়েছিলাম। তৎকালীন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীও একইভাবে চ্যালেঞ্জ করেছিল। এই ডিসি অফিসেই তৎকালীন রিটার্নিং অফিসার এটা বৈধতা ঘোষণা করেছিল। তাহলে একই মামলা, যেটা 13 সালের রায়, সেটা আবার 18 সালে বৈধ হলো নমিনেশন পেপার, আবার 26 সালে এসে অবৈধ হলো। এটা একটা সমগ্র জাতির কাছে প্রশ্ন। রিটার্নিং কর্মকর্তাকে অনেকেই মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালন না করে সরাসরি ডিসি নিয়োগ হয়েছে, এবং রিটার্নিংয়ের দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন। আইন সম্পর্কে, প্রশাসনিক নর্মসগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে ইলেকশন পরিচালনার কাজে অনভিজ্ঞতা অদক্ষতা একটা কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে বায়াসনেস, কোনো একটা বিশেষ দলের প্রতি আনুগত্য থাকতে পারে, অথবা কোনো অসৎ উপায় অবলম্বন হয়েছে কিনা সেটা তদন্ত হতে পারে। এসব কারণে শুধু আমারটা নয়, দেশের বিভিন্ন জায়গায় একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত এবং রায় এসেছে। তা আমরা এই জন্য সরকারকে বলেছি, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়নি, এবং এই যে আমলাতান্ত্রিক প্রশাসনের যে সংস্কার, ঔপনিবেশিক আমলের যে প্রশাসন ব্যবস্থা, এটার কারণেও অনেকাংশে আমাদের জনগণ সাফার করছে। এই অবস্থা যদি চলতে থাকে,
তাহলে আগামীতে নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের যেসব রিটার্নিং অফিসার দেশের বিভিন্ন স্থানে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের দক্ষতা বৃদ্ধি, প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য প্রশিক্ষণের আওতায় আনা, আইন সম্পর্কে আরও গভীরে বিশ্লেষণ করার মতো ধারণা দেয়া, এসব বিষয়গুলো সরকারের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হবে। তো এই ধরনের কোনো যদি অনভিজ্ঞ লোক বা নিরপেক্ষতা হারিয়ে যারা পক্ষপাতিত্বকর আচরণ করছে তাদেরকে এই ধরনের গুরু দায়িত্ব রাখা সমীচীন। আরেকটি প্রশ্ন জন্ম দিয়েছে, আমরা তিনজন এই মামলার আসামি, একই স্টেজে আমরা বক্তব্য দিয়েছিলাম স্কাইপি কেলেঙ্কারির পর এই ট্রাইব্যুনালটি বিতর্কিত, এখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়। তখন সরকার উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলাটা করেছিল। এটা কোনো ফৌজদারি মামলা নয়, ট্রাইব্যুনালের আদালতে হইলেও ট্রাইব্যুনালের সেই আইন অনুযায়ী ধারা অনুযায়ী কোনো মামলা দায়ের হয়নি। এটা একটা আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে এখানে শেষ হয়েছে। মামলা বলতে সেখানে সুনির্দিষ্ট অভিযোগ আনে, অপরাধ উল্লেখ করে মামলা করতে হয়, তদন্ত হয়, চার্জশিট হয়, চার্জ গঠন হয়, বিচার হয়, সাক্ষী প্রমাণ হয়, এগুলো কোনো প্রক্রিয়া প্রসিডিও এখানে মেনটেন হয়। সেই কারণে এটাকে ওই অপরাধের মামলা হিসেবে চিহ্নিত করা যায় না, যেহেতু এটা সুস্পষ্ট আইনে আছে এটা আদালত অবমাননার মামলা। হ্যাঁ, প্রার্থীদের নিরাপত্তা জনিত ওসমান হাদির ঘটনাই তার বড় প্রমাণ। পরবর্তী আরও কিছু ঘটনা ঘটেছে। ন্যাশনালে আমরা এর বক্তব্য দিয়েছি, হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা কর্মসূচি পালন করেছি। প্রার্থীর নিরাপত্তার ব্যাপারে সরকার একটা ইনস্ট্রাকশন আমরা লক্ষ্য করেছি মিডিয়ার মাধ্যমে। তা আমি প্রার্থী হিসাবে নিজেও মনে করি আজকে নির্বাচনের মাঠে অবাধে যদি বিচরণ করতে হয় সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত প্রশাসনকে করতে হবে, সরকারকে করতে হবে। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে এটা কার্যকর এখনো হয়নি, এটা ঘোষণা মাত্র। এটার জন্য স্থানীয় প্রশাসন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ন মিনিস্ট্রি হিসেবে যাতে এটা ব্যবস্থা নেয়। সরকারের এজেন্সি আছে, তাদের কাছে তথ্য আছে, অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ করে মহেশখালী, টেকনাফ কিছু কিছু উপকূলীয় এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি আছে। সেই জিনিসগুলো সবাই জানেন, আপনারাও জানেন, এজেন্সিগুলোও জানে, সরকারের নলেজে আছে। কিন্তু আমরা দৃশ্যমান কার্যকর কোনো অস্ত্র উদ্ধারের অভিযান দেখতে পাচ্ছি না। কিছু কিছু অভিযান হচ্ছে, এটা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়, এটা নিয়েও প্রশ্ন আছে। সুতরাং সরকারের উচ্চ পর্যায়ের যেন নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত অস্ত্র উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয় এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, এটা দাবি করছি।